মন এবং বস্তু এই দুটো জিনিসের মধ্যে এমন একটা বিশেষ সম্পর্ক আছে যেটা আমরা অত সহজে বুঝতে পারি না। এই মন বা মানসিক যা কিছু চেতনা সেটাকে আমরা বলবো কি সাবজেক্টিভ। আর এই যে বস্তু অর্থাৎ যে কোনো একটা জিনিস যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি বা আমরা স্পর্শ করতে পারি, বাইরের সমস্ত জগৎ সমস্ত প্রকৃতি যেটাকে আমরা বলছি কি অবজেক্টিভ। তাহলে একটা হচ্ছে চেতনা বা মন সাবজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ। কিন্তু এই দুটো জিনিস ছাড়াও আরও একটা 3 নম্বর জিনিস আছে যেটাকে আমরা বলতে পারি কি বোথ দ্য সাবজেক্টিভ অ্যান্ড দ্য অবজেক্টিভ। নাও এই সাবজেক্টিভ আর অবজেক্টিভ কি, এবং যখন এই দুটো জিনিস একসাথে মিশে যায় তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে বোথ দ্য সাবজেক্টিভ অ্যান্ড দ্য অবজেক্টিভ, যেটাকে আমরা বলতে পারি কি দ্য সাবজেক্ট পারসিভস দ্য সাবজেক্ট ইটসেলফ অ্যাজ অ্যান অবজেক্ট। তার মানে কি, অর্থাৎ আমরা অনেক মানুষকে দেখছি আমাদের আশেপাশে, বিভিন্ন লোকজনকে, তারা বিভিন্ন কথা আমাদেরকে বলছে, তার কোনটা ভালো লাগে খারাপ লাগে। আমাদের কোনো কাছের একটা ফ্রেন্ড আছে যে আমাকে এটা বললো যে তার অমুক সিনেমা ভালো লেগেছে বা অমুক জামা পরতে তার ভালো লাগে। তাহলে তার অনুভূতি বা তার যে ফিলিংস, তার যে কথা বা তার যে আবেগগুলো, সেগুলো আমার মধ্যে আসছে কোথা থেকে? বাইরে থেকে আমার ভিতরে আসছে। আর আমার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে কি আমার নিজস্ব আবেগ বা ফিলিংস বা অনুভূতি। যখন আমি কিছু দেখি শুনি, সেটা আমার ভেতরের কোনো একটা জায়গা থেকে আমার মধ্যে জেগে উঠছে। এই যে স্তরে জেগে উঠছে এটাকে আমরা বলবো কি ইগো সেলফ, বা হচ্ছে আমাদের স্বাভাবিক যেটা অপারেটিভ স্টেট, আমাদের মন যেখানে সবসময় কাজ করে। আমি আমার বন্ধু বা আমার কোনো কাছের একজন মানুষ, তার কথা শুনলাম, তার আবেগগুলো আমার মধ্যে বাইরে থেকে এলো, আর আমার মধ্যে যে আমার নিজের আবেগ সেটা আমার ভেতর থেকে কোথাও থেকে একটা উঠে এলো। এই দুটো আবেগের মধ্যে একটা পার্থক্য আছে, একটা গ্যাপ আছে। যতই আমরা চেষ্টা করি না কেন সেই অন্য মানুষের ফিলিংসগুলোকে, তার আবেগগুলোকে, তার অনুভূতিগুলোকে, তার চিন্তাগুলোকে আমরা পুরোপুরি বুঝতে পারবো না। কারণ তার আবেগের যে উৎস সেটা অন্য জায়গায়, সেটা বাইরের জগতে। সেটা কোথায়? সেটা হচ্ছে অবজেক্টিভ। অর্থাৎ বাকি বস্তুগুলোকে আমরা যে রূপে দেখছি, সমস্ত জগৎকে, সব কিছুকে, সেই অবজেক্টিভ রূপে আমাদের মধ্যে এই আবেগগুলো উঠে আসছে। যার ফলে আমরা অনেক সহজে বলতে পারি তোর কিন্তু এই কথাটা বলা না উচিত হয়নি, বা তোর আগের দিন এমন ব্যবহার করা উচিত হয়নি। কেন এটা আমরা বলতে পারি? কারণ তার আবেগ বা তার কথা বা তার চিন্তা, সেটাকে আমরা কি দেখছি? অবজেক্টিভলি দেখছি, একটা বস্তুগত রূপে দেখছি। যার ফলে অনেক সহজেই আমরা জিনিসগুলোকে দেখতে পাই, ক্যাটাগরাইজ করতে পারি, আলাদা আলাদা করতে পারি, একটার থেকে আরেকটা আলাদা করে দেখতে পারি, বুঝতে পারি, সেটাকে বিচার করতে পারি, একটা আলাদা সজ্জাতে সাজাতে পারি। কিন্তু আমাদের মধ্যে যখন আবেগটা উঠে আসে তখন আমাদের ভেতর থেকে এত তীব্রভাবে উঠে আসে যে সেটা হচ্ছে সাবজেক্টিভ, এমন একটা মানসিক অভিজ্ঞতা, সেটাকে তখন আমরা আর অবজেক্টিভ রূপে দেখতে পাই না। সেই যে উঠে আসাটা, সেই যে আবেগগুলো, সেটা একটা বিশেষ জায়গা থেকে উঠে আসছে। কোথা থেকে উঠে আসছে সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমাদেরকে জানতে হবে এই দুটো আবেগের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা শুধুমাত্র এই দুটো আবেগের মধ্যে নেই, বরঞ্চ এই দুটো মানুষের মধ্যে আছে। এমনটা নয় যে একজন মানুষ আরেকজন মানুষকে বোঝার চেষ্টা করছে এবং সে বুঝতে পারছে না, বরং জাস্ট বোঝা সম্ভবই নয়, কারণ তার আবেগটা অন্য জায়গা থেকে আসছে। বাট শুধুমাত্র তাই নয় যে একজন মানুষ আরেকজন মানুষকে কখনোই পুরোপুরি বুঝতে পারবে না, তার আবেগ, তার অনুভূতি, তার ফিলিংস, তার চিন্তা। বাট নিজের যে আবেগ, নিজের যে অনুভূতি, নিজের যে ফিলিংস, সেটাকেও কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারি না। অনেক সময় আমরা এমন অনেক আমাদের মধ্যে আবেগ, এমন অনুভূতি, এমন ইনস্টিংক্ট, এমন জিনিস উঠে আসে, সেটা কেন এসছে, তার মানে কি, কোথা থেকে তার উৎপত্তি হয়েছে, সেটা আমরা জানি না। আমরা পরে ভাবি আমাদের এমন কথা বলা উচিত হয়নি বা এমন কাজ করা উচিত হয়নি। অন্য মানুষের ক্ষেত্রে সেটা বলাটা বা ভাবাটা আমাদের পক্ষে অনেক সহজ, কিন্তু যখন আমরা নিজের সম্পর্কে ভাবি তখন সেটা একটু বেশি কঠিন হয়, তার আপেক্ষিকে, সেই অন্য মানুষের আপেক্ষিকে। এবার এইখানেই হচ্ছে আসছে কি এমন একটা স্টেজ যেটাকে আমরা বলতে পারি কি মিরর স্টেজ। এই মিরর স্টেজ মানে কি? মিরর স্টেজ হচ্ছে এমন একটা অবস্থান বা পরিস্থিতি যখন সাবজেক্ট অর্থাৎ যে মন বা যে চেতনা, সে নিজেই নিজেকে দেখে একটা বস্তু রূপে। অর্থাৎ দ্য সাবজেক্ট পারসিভ দ্য সাবজেক্ট অ্যাজ অ্যান অবজেক্ট। ঠিক যেমন বাইরের মানুষগুলোকে আমরা একটা বস্তুগত স্তরে দেখছি, একটা মানুষ, একটা নারী, একটা পুরুষ, একটা বই আছে, একটা গাছ আছে, একটা বিড়াল, একটা বাঘ, সিংহ, বা অমুক পলিটিশিয়ান, অমুক জিনিস, সব কিছু আলাদা। আর আমরা এখানে আছি, আমরা আলাদা, আমাদের ভেতরে সব কিছু হচ্ছে আর সব কিছু বাইরে আলাদা। এই এই যে বস্তুগত যে জগৎটা, তার মধ্যে আমরা নিজেকে, নিজের সত্তাটাকে কখনো সেখানে বসিয়ে দিই।
অর্থাৎ আমাদের নিজেদের যে আবেগ বা অনুভূতি বা নিজেদের যে সত্তা, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই, স্প্লিট করে নিই, নিয়ে একটা সত্তাকে আমরা বাইরের ওয়ার্ল্ডের কাছে, মানে বাইরের সমস্ত জিনিসকে যেমনভাবে আমরা বিচার করি, যেমনভাবে আমরা সেটাকে যুক্তি দিয়ে ভাবি, ঠিক তেমনভাবেই সেই বাইরের সমস্ত জগতের মাঝখানে আমাদের নিজেদের একটা অংশকে বসিয়ে দিই, দিয়ে আমাদের আর একটা অংশ সেটাকে ভাবে বা সেটাকে দেখে, সেটাকে পারসিভ করে। সেই অনেকগুলো জিনিসের মধ্যে, সেই অনেকগুলো জিনিসের সাথে আমাদের সেই সত্তাটার অবস্থানটা কোথায় আছে তার আপেক্ষিকে, এবং সেটাকে সে দেখার চেষ্টা করে। অর্থাৎ সাবজেক্ট পারসিভ দ্য সাবজেক্ট অ্যাজ অ্যান অবজেক্ট। অর্থাৎ মন নিজেকে দেখে একটা বস্তু হিসেবে। যেমন এই বস্তুটাকে আমি দেখছি, আর এই বস্তুটাকে আমি দেখছি, আর এই বস্তুটাকে আমি দেখছি, তাদের মধ্যে একটা পার্থক্য আছে, আলাদা আছে, আমি বুঝতে পারছি। কে বুঝছে না? মন, চেতনা, তার অনুভূতি, তার ফিলিংস, তার আকার আকৃতি, তার রূপ, সেটাকে। কিন্তু মন নিজের রূপটা কি সেটা জানতে পারে না যখন সে বাইরের জগতে সবকিছু দেখছে। তার ফলে মন কি করে, সে নিজেকে দুটো ভাগে ভেঙে বাইরের জগতের এই সমস্ত জিনিসগুলোর মাঝখানে বসিয়ে সেটাকে দেখার চেষ্টা করে। এই যে স্প্লিটিং, এই যে ভাগ করা, এই যে অংশটা, এটাকে আমরা বলতে পারি কি সেলফ রিফ্লেকশন, একটা সেলফ রিফ্লেকটেটিভ স্টেজ, যেটাকে আমরা বলি কি মিরর স্টেজ। এই স্টেজটা আমাদের মধ্যে কখন তৈরি হয়? যখন আমরা শিশু থাকি, ছোট থাকি, আমাদের বয়স যখন এই 3 বছর 4 বছর ধীরে ধীরে তৈরি হয়, তখন আমাদের মধ্যে প্রথম এই জিনিসটা তৈরি হয়, প্রথম এই ধারণাটা তৈরি হয় যে আমরা বাইরের জগতের থেকে আলাদা এবং অন্য মানুষের আবেগ আমাদের আবেগটা আলাদা। একটা শিশু যখন প্রথম জন্ম হয় তখন কিন্তু সেটা বোঝে না। প্রথমে যখন একদম 1 বছর 2 বছর যখন বয়স থাকে, তখন চাইল্ড, তার মনটা কেমন থাকে, ধরো সেটা খেলনা চাইছে, তখন সে কি করে, সে সেই খেলনাটা চাইছে, তার মনে হবে কি আমার যেমন ইচ্ছা হচ্ছে খেলনাটা চাওয়ার, অন্য মানুষদের সবারই একই ইচ্ছা হচ্ছে। আমার বাথরুম পেয়েছে, বাথরুমে যাব পটি করতে, তাহলে কি শুধু আমার আমার শরীরে এটা হচ্ছে না, আমার বাবা মায়ের শরীরেও এটা হচ্ছে। এটা কে ভাবছে? একদম যার 1 বছর 2 বছর চাইল্ড, যারা একদম ছোট শিশু, তাদের মধ্যে সবসময় এটা, তারা এটা মনে করে আমাদের ইচ্ছাটা সবার ইচ্ছা একই। তারা এটা বোঝে না যে বাইরেরটা আলাদা, আমাদেরটা আলাদা। তারপর ধীরে ধীরে তারা এমন একটা স্টেজে আসে যখন তারা মনে করে কি যে তাদের মনে যে চিন্তাগুলো হচ্ছে বা আবেগ অনুভূতিগুলো হচ্ছে, সেটা বাইরের মানুষরা জানতে পারছে। আলাদা হতে পারে, অন্য মানুষের অনুভূতি আলাদা হতে পারে, আর আমাদের অনুভূতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের অনুভূতিটা সে জেনে ফেলছে। মানে আমি যদি ভাবি যে আমি ওই আইসক্রিমটা চুরি করে খাবো, তাহলে আমার বাবা সেটা জানে যে আমি এটা ভাবছি বা আমি এটা করব। সেটা আরেকটু বড় হলে, মানে 3 বছর 4 বছর স্টেজে, তখন এই ধরনের জিনিসগুলো আরেকটু বেশি হয়। এরপর এমন একটা স্টেজ থাকে যেটাকে আমরা বলি কি মিরর স্টেজ। এই মিরর স্টেজ মানে কি? মিরর স্টেজ মানে শিশু এমন একটা স্তরে আছে যে নিজের শরীরটাকে ভালো করে জানে না। সে ভাবে তার হাত পা, তার বডি, মাথা, এই সব কিছু যে একটা ইউনিট, সে যে একটা সত্তা, সেটা সে জানে না, সেটা সে বোঝে না। সে এগুলোকে আলাদা আলাদা ভাবে। তারপর যখন সে আয়নায় দেখে প্রথমবারের জন্য নিজেকে, তখন তার চোখগুলো সে মোটা মোটা করে নেয়। সে মানে একটা আকর্ষিত হয়ে পড়ে, সে সে একটু অবাক হয়ে যায় সে নিজেকে দেখে। সে বুঝতে পারে যে অন্য মানুষকে, তার বাবাকে দেখছে, সে তার মাকে দেখছে, যেমন তাদের শরীর আছে পুরো একটা জিনিস, সে হচ্ছে সেরকম। সেই বাবা মা অন্যান্য মানুষ, তাদের মধ্যে সে নিজের শরীরটাকেও, তার একটা ছবি আছে, তার একটা ইমেজ আছে, সে সেটাকে তৈরি করছে সেখানে, এবং সেই জিনিসগুলোর মাঝখানে সে নিজেকেও দেখছে। অর্থাৎ নিজেকে নিজে দেখা, এই যে স্টেজটা, এটা যেমন ফিজিক্যাল লেভেলে হচ্ছে, বস্তুগত স্তরে হচ্ছে, শারীরিক স্তরে হচ্ছে, এই একই জিনিস মানসিক স্তরে হয়। সেটাকে আমরা বলছি কি মিরর স্টেজ। যে সময় শিশু কি করে, সে নিজের মনকে দুটো ভাগে ভাগ করে আলাদা একটা স্প্লিট করে অন্যের জায়গাতে নিজেকে বসিয়ে দেখতে পারে। অর্থাৎ যেমন আমরা একটা ইন্টারভিউ দিতে গেছি, ধরা যাক, যেখানে গিয়ে আমি ইন্টারভিউ দিলাম, সমস্ত প্রশ্নের অ্যান্সার দিলাম, সব কিছু করলাম, তারপর আমি বাড়ি আসলাম, বাড়ি এসে আমি ভাবছি যে এই ইন্টারভিউয়ার যে, সে আমার সম্পর্কে কি ভাবলো। তখন যদি ওই অ্যান্সারটা দেওয়ার সময় আমি যদি প্রথমে একটু কনফিডেন্টলি দিতাম, তাহলে ভালো হতো। আমার ঘরে ঢোকার আগে একবার নক করে ঢোকা উচিত ছিল। মনে হয় ভেবেছে আমি কিছু পারি না, বা হয়তো আমাদের কনফিডেন্স কম। তাহলে কি আমাদের যে ব্যবহারটা আমরা যেটা করেছি, আমাদের যে অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স, আর সেই ইন্টারভিউয়ার এর জায়গাতে আমাদের মনের একটা অংশকে আমরা তার জায়গাতে বসিয়ে দিচ্ছি, তার চেয়ারে বসিয়ে দিচ্ছি, তার অবস্থাতে আমরা কল্পনা করে নিচ্ছি আমাদের মনের একটা অংশকে, সেখানে পাঠিয়ে দিচ্ছি। তারপর সেই জায়গা থেকে আমাদের মনটাকে, মানে আমাদের যে অ্যাকচুয়াল ক্যারেক্টারটা, সেটাকে আমরা পারসিভ করছি, সেটাকে আমরা দেখার চেষ্টা করছি যে আমার বিহেভিয়ার যেমন, সেটা অন্যদের চোখে কেমন লাগে। অর্থাৎ একটা হচ্ছে আমি আমার বন্ধুর সম্পর্কে ভাবছি, আর একটা হচ্ছে কি আমি ভাবছি যে আমার বন্ধু আমার সম্পর্কে কি ভাবে। আমি ভাবছি আমার বন্ধু ভালো, সে আমার খেয়াল রাখে, সে আমাকে হেল্প করে,
ঠিক আছে, আমাকে সময় দেয়। আরেকটা হচ্ছে কি, আমি ভাবছি আমার বন্ধু আমার সম্পর্কে কী ভাবে। সে ভাবে যে আমি এক দু সময় একটু বাজে কথা বলি, বা সে ভাবে আমি এক দু সময় অনেক ভালো কথা বলি, বা সে ভাবে হয়তো আমার এই ব্যবহারটা আগের দিন করা উচিত হয়নি। ঠিক আছে, তাহলে এই যে আমি যে ব্যবহারটা করেছে, আর সেই যে বন্ধু যার জায়গাতে আমি বসে দিয়েছি, অ্যাকচুয়াল বন্ধু কেমন সেটা কিন্তু আমি জানি না, আমার মন সেটা জানে না। এই যে স্প্লিটিং হওয়ার ফলে যে স্টেজটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি সেলফ অ্যাওয়ারনেস। একটা সেলফ, একটা সত্তা, একটা ইগো সেলফ ক্রিয়েট হচ্ছে। সেটা কি কোথা থেকে ক্রিয়েট হচ্ছে? এই যে অবজেক্টিভ রিয়েলিটি, অবজেক্টিভ অর্থাৎ বস্তুগত যে জগৎ, আর একটা সাবজেক্টিভ রিয়েলিটি মানসিক যে জগৎ, মন, চেতনা, সেই দুটো জিনিসের কম্বিনেশনে, সেই দুটো জিনিসের আপেক্ষিকে সম্পর্কে তৈরি হচ্ছে কি একটা থার্ড একটা জায়গা, একটা ডাইমেনশন, যেটাকে আমরা বলছি কি সেলফ অ্যাওয়ারনেস। যখন চেতনা সে নিজে নিজের অস্তিত্বটাকে রেকগনাইজ করতে পারছে যে আমার অস্তিত্ব আছে। যখন শুধুমাত্র পিওর সাবজেক্টিভ স্টেজে আমরা থাকি, তখন আমরা সেটা জানি না, তখন আমরা সেটা বুঝতে পারি না। এই যে জায়গাটা, যেটাকে আমরা মিরর স্টেজের পরের থেকে আমাদের যে মানসিক স্টেজটা, যেখানে হচ্ছে কি, যেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, যেটা নিয়ে আমরা সবসময় ঘুরে বেড়াই। জগতে আমরা সমস্ত কিছুকে সন্দেহ করতে পারি, ডাউট করতে পারি, যে এই লোকটা ভালো কিনা, বা এই বস্তুটা আমি কিনলাম, এই জামাটা কিনলাম, বা ওই লাইব্রেরিতে আমি গেলাম, এটা ভালো হবে কিনা, বা এই খাবারটা ভালো হবে কিনা, বা আমি যার সাথে রিলেশনশিপে যাচ্ছি সে বেটার হবে কিনা, বা হচ্ছে আমার বিজনেস সফল হবে কিনা, বা সায়েন্টিস্টরা যে থিওরিটা দিয়েছে এটা হয়তো পরে গিয়ে আবার ডিসপ্রুভ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আছে যেটাতে আমরা কখনো সন্দেহ করি না, এটা হচ্ছে কি সেলফ অ্যাওয়ারনেস। আমার যে চেতনা আছে, আমার যে সত্তা আছে, আমার যে সেলফ, সেটা হচ্ছে সেলফ এভিডেন্ট। সে নিজেই নিজেকে দেখতে পাচ্ছে, সে নিজেই নিজেকে রেকগনাইজ করতে পারছে। সেটা সবসময় তার কন্টিনিউটি, সবসময় চলমান, সে চলছে, তার অস্তিত্ব সবসময় চলে বেড়াচ্ছে, সে সবসময় আছে। এবার আমাদের কাছে কিন্তু একটা মিসিং এলিমেন্ট আমরা এবার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পার্ট। সেই মিসিং এলিমেন্টটা কি? একটা হচ্ছে অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো মিলে, তাহলে আরেকটা কি হবে? কোনটা জিনিস বাদ যাচ্ছে? সেই বাদ যাওয়া অংশটা কি? সেটা হচ্ছে নাইদার অবজেক্টিভ নর সাবজেক্টিভ, অর্থাৎ যেটা বস্তুগতও নয়, আবার যেটা মানসিকও নয়, মানে মনের অংশও নয়। দুটোকেই নেগেট করে দেওয়া, দুটোকেই বাদ দিয়ে দেওয়া, দুটোকেই রিফিউজ করে দেওয়া। একটা হচ্ছে অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ, একটা হচ্ছে দুটোর কম্বিনেশন, বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। আরেকটা হচ্ছে কি নাইদার অবজেক্টিভ নর সাবজেক্টিভ, দুটোর কোনোটাই নয়। সেই ডাইমেনশনটা কি? সেটাই হচ্ছে কি আনকনসিয়াস, সেটাই হচ্ছে কি একটা এক্সিস্টেন্সিয়াল লেভেলে যাওয়া, যেখানে জিনিসগুলো অ্যাবসার্ড হয়ে পড়ে, অদ্ভুত, আর মানে মানে পুরো অ্যাবস্ট্র্যাক্ট হয়ে পড়ে জিনিসগুলো, জিনিসগুলোর আমরা ভালো করে বুঝতে পারি না। সেখানকার ফিনোমেননটা ডিফারেন্ট, এটা কিছুটা কোয়ান্টাম রিয়েলেমের মতো আমরা ভাবতে পারি এটাকে, কোয়ান্টাম রিয়েলেম। অর্থাৎ অবজেক্টিভ সাবজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাবাব অবজেক্ট, সাবজেক্টিভ আর অবজেক্টিভ মিলে হচ্ছে অ্যাবাব। আর যেখানে দুটোই নেই সেটা হচ্ছে কি বিলো, অর্থাৎ আরও সূক্ষ্ম স্তরে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, সেই যে সূক্ষ্ম এলিমেন্ট স্তরে যেখানে দুটোই নেই, না আছে বস্তু, না আছে চেতনা, সেখানে কি আছে? নাও সেটা ডিটেলসে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে অলরেডি আমরা যেটা আলোচনা করছি, এই যে স্টেজটা, এটাকে আমরা আনকনসিয়াস বলবো। ঠিক আছে, তো বাট তার থেকে আরও অনেক গভীরে, তারও মধ্যে আরও অনেক বিষয় আছে। ঠিক আছে, সেটা একটা ভিডিওতে বোঝানো সম্ভব নয়, আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলো, সেই আলোচনাতে আমরা যাব। আজকের ভিডিওটা অনেক জটিল হচ্ছে, একটু বেশি থিওরিটিক্যাল হচ্ছে, একটু অ্যাবস্ট্র্যাক্ট হচ্ছে, কিন্তু যদি আপনি ধৈর্যের সাথে পুরো ভিডিওটা দেখেন এবং যদি ভালো করে আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করেন, যদি আপনি বুঝতে পারেন নিজের জীবনের সাথে, নিজের চিন্তা ভাবনা, অন্যদের সাথে আপনার সম্পর্ক, সেই সব কিছুর মধ্যে যদি আপনি এটাকে ব্যবহার করতে পারেন, দেখতে পারেন আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটাই আপনার একটা প্র্যাকটিস, একটা অভ্যাসের মতো হয়ে যাবে। ঠিক আছে, একটু হয়তো সময় লাগবে, প্রথম যখন আপনি শুনবেন বা বুঝবেন তখন একটুখানি অকওয়ার্ড লাগতে পারে বা বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনি যখন 2, 4, 5টা যখন ভিডিও দেখবেন, বা যখন আপনি একবার দুবার যখন এই ধরনের জিনিসের সাথে চিন্তা করতে শুরু করবেন, আস্তে আস্তে জিনিসটা আপনি বুঝতে পারবেন, এটা পুরো স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে আস্তে আস্তে। ঠিক আছে, ওয়ার্ল্ডটা তখন ট্রানজিয়েন্ট হয়ে যাবে, আপনি সব কিছু ভেদ করে দেখতে পাবেন আর কি। ঠিক আছে, এমন সায়েন্স ফিকশন সিনেমাতে দেখেন একটা চশমা পরে আছে, যার ফলে দেয়ালের ওপারে কি হচ্ছে দেখা যাচ্ছে, তখন আপনার মনটা সেরকমভাবে কাজ করতে শুরু করবে। আপনি অন্য মানুষদের সাথে কথা বলার সময়, আপনার বিভিন্ন কাজ করার সময়, আপনার সিদ্ধান্ত, আপনার ভবিষ্যৎ, সব কিছুর মধ্যে আপনার কাছে ট্রানজিয়েন্ট হয়ে যাবে, অনেক সেন্স করতে পারবেন জিনিসগুলো। কিন্তু ধৈর্যের সাথে আপনাকে জিনিসগুলোর সাথে স্টে করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা আসি সেই আনকনসিয়াস ডাইমেনশনের সম্পর্কে। যখন জিসাস ক্রাইস্ট মারা যায়, তখন সেটা খুব সুন্দর কথা বলে, মানে যখন সে তাকে ক্রুসিফাইড করা হচ্ছে, সে বলে কি যে দে নো নট হোয়াট দে আর ডুইং, অর্থাৎ যারা এটা করছে তারা জানে না যে তারা কি করছে।
এই যে দে নো নট হোয়াট দে আর ডুইং, অর্থাৎ তারা জানে না যে তারা কত বড় অন্যায় করছে, তাদেরকে ক্ষমা করে দাও ঈশ্বর। এই যে না জানা অথচ করা, এই ডাইমেনশনটা সবসময় এক্সিস্ট করে, এটা সব জায়গাতেই আছে। অর্থাৎ যেমন আমরা অনেক সময় হয়তো আমরা এমন একটা কাজ করছি যে আমরা জানি না আমরা সেই কাজটা করছি। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ঘুম, স্লিপ। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের কিচ্ছু মনে থাকে না, আমরা কিছু জানি না। মানে না আমাদের ভবিষ্যৎ এক্সিস্ট করে, না আমাদের পাস্ট এক্সিস্ট করে, না আমাদের কিছুই এক্সিস্ট করে। আমাদের ফ্যামিলি রিলেশনশিপ, আমাদের হাজব্যান্ড ওয়াইফ, আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গোটা পৃথিবী, এই সমস্ত টেকনোলজি, ইউটিউব ভিডিওস, নিউজ মিডিয়াতে কি হচ্ছে, পলিটিক্সে কি হচ্ছে, কিছুই এক্সিস্ট করে না। যখন আপনি একদম গভীর ডিপ স্লিপের মধ্যে চলে যান, কোনো কিছুই এক্সিস্ট করে না, জাস্ট একটা জিরো, একটা স্টেট অফ ব্ল্যাঙ্ক, একদম জিরো স্টেট। নাও সেই স্টেটের মধ্যেও তখন আপনি জানতে পারেন না সেখানে কি হচ্ছে, বাট যখন আপনি ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনি এটা রেকগনাইজ করতে পারেন, ও একটু আগে আমি অনেক ভালো ঘুম হয়েছে, আজকে আমার খুব সুন্দর ঘুম হয়েছে। তাহলে সেই ডিপ ঘুমের মধ্যেও, সেই সেই স্টেজটার মধ্যেও কিন্তু কখনো কখনো আপনি স্বপ্ন দেখেন, আপনার ড্রিমস আসতে শুরু করে। অর্থাৎ আপনি জানেন না অথচ আপনার মধ্যে একটা কিছু ঘটনা ঘটছে, কিন্তু আপনি সেটা জানেন না, ওটাই হচ্ছে কি আনকনসিয়াস। অর্থাৎ যেমন ফর এক্সাম্পল শরীরের স্তরে বলি, আমাদের শরীরে এখন রক্ত চলাচল করছে অনবরত, কিন্তু আমি জানি না। আমি হাত নাড়তে পারছি সেটা আমি জানি, আমি দেখতে পাচ্ছি আমি সেটা জানি, কিন্তু আমার খাবার খেলে তারপর ডাইজেশন হতে থাকছে শরীরে, বিভিন্ন জায়গাতে অনেক ঘটনা ঘটছে। প্রত্যেকটা ছোট ছোট যে চোখে দেখা যায় না যে ছোট ছোট যে কোষ আছে, তার মধ্যে অনেক রকমের ক্রিয়া বিক্রিয়া ঘটে চলেছে অনবরত, সেটা আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। এই যে হচ্ছে আমারই অংশ, অথচ আমি জানি না। এমন জিনিস আমাদের সাথে সবসময় হয়। অনেক সময় আমরা এমন অনেক কথা বলি কিন্তু আমরা জানি না। এই জেসাস যখন বললো যে দে নো নট হোয়াট দে আর ডুইং, ওই যে ডাইমেনশনটা, এমন একটা কিছু করা যেটা করছি সেটা আমরা না জানতে পারা, এটা হচ্ছে কিন্তু ফাংশন অফ দ্য আনকনসিয়াস, সেটা আনকনসিয়াস থেকে উঠে আসছে। সেই যে আনকনসিয়াস, সেখান থেকেই আমাদের আবেগগুলো, সেই অনুভূতিগুলো উঠে আসে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম ভিডিও শুরুতে, যে বাইরের মানুষের একটা আবেগ আমাদের মনে আসছে আর আমাদের ভেতর থেকে একটা কিছু আবেগ উঠে আসছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, কারণ সেই আনকনসিয়াস থেকে উঠে আসছে। সেই আনকনসিয়াসের মধ্যে ঘটনা যখন ঘটে, স্লিপের মধ্যে যখন আমরা, ঘুমের মধ্যে যখন আমরা স্বপ্ন দেখি, সেই ড্রিম স্টেটে চলে যায়। সেই যে ড্রিম স্টেটটা, সেই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা জানতে পারি না। আমরা ঘুম থেকে ওঠার পর রেকগনাইজ করতে পারি, ও এতক্ষণ আমরা স্বপ্ন দেখছিলাম, ওটা বাস্তব নয়। এই যে আনকনসিয়াস ডাইমেনশন, এটা হচ্ছে কি নাইদার অবজেক্টিভ নর সাবজেক্টিভ, এটা পুরোপুরি মানসিকও নয়, আবার পুরোপুরি বস্তুগতও নয়, দুটোই কোনোটারই নয়। এই কোনোটা না থাকা, এই যে স্পেসটা, সেটা হচ্ছে কি একটা জায়গা, একটা ডাইমেনশন। একটা হচ্ছে অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ, একটা হচ্ছে বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। ঠিক আছে, এবারে আমরা আরেকটা উদাহরণ নিই, কিভাবে ক্রিয়েশন হয়, কোনো কিছু সৃষ্টি কি করে হয়, ক্রিয়েটিভিটি। ধরা যাক ফিজিক্সে যারা পড়ে তারা হয়তো এটা জানবে যে একটা একটা যদি মানে একটা ব্যাটারি থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার সাথে একটা তার দিয়ে দিলাম, এখানে একটা বাল্ব দিলাম, এখান থেকে একটা তার দিলাম, তারটাকে যে আমি জুড়ে দেবো বাল্বটা জ্বলবে, যে আমি আলাদা করে দেবো বাল্বটা জ্বলবে না। এটার মানে কি, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। অর্থাৎ একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। এই জিরো আর ওয়ানের কম্বিনেশন করে যখন দুটোই আমরা পেয়ে যাচ্ছি, জিরো আর ওয়ান মিলিয়ে, তখন আমরা আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে দুটোর থেকে উঠতে আর একটু বেশি জটিল স্টেজ, একটা কমপ্লেক্স, আরও বেশি জটিল জায়গা। আর যখন দুটোর কোনোটাই পাচ্ছি না, সেটা হচ্ছে আরেকটা স্টেজ, একটা হচ্ছে ইয়েস আর নো বোথ, মানে দুটোই একসাথে সত্যি। যেমন ধরো যাক একটা উদাহরণ নিচ্ছি, আমি সত্যি কথা বলছি না, বা আমি মিথ্যে কথা বলছি। এই যে বাক্যটা, আমি মিথ্যে কথা বলছি, নাও এই যে বাক্যটা যে আমি মিথ্যে কথা বলছি, এটা প্যারাডক্সিক্যাল। মানে যদি আমি মিথ্যে কথা বলে থাকি আর বাক্যটা যদি সত্যি হয়, তাহলে আমি মিথ্যে কথা বলছি কি, মানে আই অ্যাম লাইং, আমি মিথ্যে কথা বলছি। এই বাক্যটা কি, এই বাক্যটা সত্যি, তবেই তো সেই মিথ্যেটা রেকগনাইজ হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি। আর যদি মিথ্যে হয় তাহলে সেটা সত্যি কি করে হলো, সেলফ প্যারাডক্সিক্যাল। অর্থাৎ একটা জিনিস সেটা তার উল্টো, সেটা হচ্ছে কি যে বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, প্যারাডক্সিক্যাল, কনফিউজিং, অনেক জটিল টাইপের। সেলফ কনসাসনেস, অনেক ঘটনা ঘটছে, কি হয় বুঝতে পারি না, আমাদের মধ্যে কেন হয় সব কিছু আমরা বুঝতে পারি না, জটিল হয়ে পড়ে, একজন আরেকজনকে বুঝতে পারে না কেন, এই যে প্যারাডক্সিক্যাল, সেটা একই সাথে ঠিক আবার ভুল। ওকে, অর্থাৎ এই সেন্টেন্সটা যে আমি মিথ্যে কথা বলছি, এটা হচ্ছে যেমন একসাথে সত্যি আবার মিথ্যে, দুটোই একসাথে, সেই যে স্টেজটা, এই জটিল স্টেজটা, এটা অ্যাভাব মানে অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, সেখানে আমরা এক্সিস্ট করি, যার ফলে আমাদের জগৎটা এত বেশি জটিল, কনফিউজিং। আর যখন
একসঙ্গে দুটোই এক্সিস্ট করে না, মানে কোনো সেন্টেন্সই নেই ধরা যাক, ঠিক আছে, তখন সেটা হচ্ছে কি সেই আনকনসিয়াস ডাইমেনশন, যেখান থেকে জিনিসগুলো উঠে আসে। ওকে, তাহলে আমরা এখানে 4টে ডাইমেনশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ, একটা হচ্ছে বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, আর একটা হচ্ছে নাইদার অবজেক্টিভ নর সাবজেক্টিভ, মানে ডাবল নেগেশন, মানে দুটোকেই না বলে দেওয়া, দুটো জিনিসই ইরেজ করে দেওয়া, ঠিক আছে। এরপরে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব যে এই আনকনসিয়াস ডাইমেনশনের বিষয় সম্পর্কে। সিগমন্ড ফ্রয়েড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিওস আছে, সাইলেন্স অফ দ্য আনকনসিয়াস বলে। এই অবচেতনের মধ্যেও একটা অংশ আছে যেটাকে আমরা বলতে পারি কি রিয়েল, ঠিক আছে। সেই রিয়েল কি হয়, যেটাকে বৌদ্ধিজমে গৌতম বুদ্ধ বলে কি তানহা। তানহা তানহা মানে হচ্ছে এমন একটা জিনিস, একটা হচ্ছে শূন্যতা, অর্থাৎ যেটাকে রিয়েল বলা হয় ল্যাকানিয়ান সাইকোঅ্যানালিসিস, অর্থাৎ এমন একটা অংশ, এমন একটা পার্ট যেটা কিছু নেই, সেই না থাকাটা, একটা ভ্যাকুম, একটা এমটিনেস, একটা খালি, এমন একটা যন্ত্রণা, এমন একটা কষ্ট, এমন একটা বেদনা, এমন একটা দুঃখ, যে দুঃখটার কোনো কারণ নেই। অর্থাৎ সেটা আমাদের কাছে টাকা নেই তাই দুঃখ হচ্ছে, বা আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাই দুঃখ হচ্ছে, বা ওই লোকটা কেন আগের দিন আমার সাথে এমনভাবে কথা বললো সেই জন্য দুঃখ হচ্ছে, এরকম নয়। কোনো কারণ ছাড়াই একটা দুঃখ, যে দুঃখটা, যে কষ্টটা, সে তাই নিজের কারণ, যেটা অনবরত হয়ে চলেছে, যেটা হচ্ছে এই আনকনসিয়াসেরও তার কেন্দ্রে আছে, সেটাই হচ্ছে রিয়েল, সেটাই হচ্ছে সেই তানহা, যেটা অনবরত, যেটা কখনো পূর্ণ হয়ে ওঠে না। তাতে তুমি সেই একটা হলো, একটা ক্র্যাকের মতো, অনেক কিছু ঘটে চলেছে, তার মাঝখানে একটা ক্র্যাক, একটা ভাঙা অংশ, একটা ছিদ্রের মতো, একটা হলো, একটা ফাঁকা জায়গা, একটা খালি জায়গা, একটা এমটিনেস, একটা কুয়ো, যে কুয়োর কোনো তলা নেই, যার কোনো শেষ নেই, অসীম, যাতে কোনো জল নেই, পুরোটা অন্ধকার, সেটা হচ্ছে রিয়েল, সেটা হচ্ছে সেই শূন্যতা, যেটা হচ্ছে কোথায় আছে, আনকনসিয়াসেরও কেন্দ্রে আছে। এবার সেই যে রিয়েল, সেই রিয়েলটার থেকে তৈরি হচ্ছে আনকনসিয়াসটা। ফর এক্সাম্পল, একটা সূর্য আছে, সূর্যের থেকে আলো ছড়াচ্ছে, এবার যখন সূর্যগ্রহণ যখন হয়, তখন চাঁদ তার সামনে চলে আসে, তখন সূর্যটাকে দেখা যায় না, চাঁদের সেই কালো অংশটা দেখা যায়। অর্থাৎ একটা কুচকুচো একটা কালো অংশ, তার চারিদিক থেকে অনেকগুলো আলো ছড়াচ্ছে, একটা সার্কেলের মতো চারিদিক থেকে অনেকটা আলো বিকিরিত হচ্ছে। এই যে স্টেজটা, সেটা হচ্ছে কি আমাদের আনকনসিয়াসের স্টেজ। আনকনসিয়াসের মধ্যেকার সব থেকে গভীর সত্তার মধ্যে যে কি আছে সেটা আমরা কেউ জানি না, সেটাই হচ্ছে কি রিয়েল। সে রিয়েল অ্যাজ এ কজ অফ ইটস ওন, সে তার নিজের অস্তিত্বের নিজেই তার কারণ, যেটার কোনো নাম নেই, নেমলেস, যেটাকে কোনো নাম দেওয়া যায় না। আর যে স্বপ্নগুলো আমরা দেখি ঘুমের মধ্যে, সেই যে আলোগুলো চারিদিক থেকে বিকৃত হচ্ছে সেই রিয়েলের পাশ দিয়ে, সেটা হচ্ছে আনকনসিয়াসকে ডেভেলপ করছে, সেই আনকনসিয়াস থেকে তৈরি হচ্ছে। তারপরে তারও আরও অনেক কমপ্লেক্স ফরমেশনে তৈরি হচ্ছে কি সেলফ কনসিয়াসনেস, অর্থাৎ যেটা ইগো সেলফ, যেটা দিয়ে আমরা সবসময় অপারেট করি, আমাদের অপারেটিভ স্টেট। অর্থাৎ এই চা খাবো, বা একটা চাকরি করছি, বা ফ্যামিলির সাথে কথা বলছি, বা একটা ডিসিশন নিচ্ছি, সারাদিন আমরা যা কিছু ভাবি চিন্তা করি, সেটা হচ্ছে সেই ইগো সেলফ বা ইগো কনসিয়াসনেস, একটা ইগো স্টেট, ঠিক আছে। আর আনকনসিয়াসেরও অনেক নিচে, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেটা হচ্ছে আনকনসিয়াস, সেগুলো হচ্ছে ওই কেন্দ্রের চারদিক থেকে যে বিকিরিত আলোগুলো তার মতো। আর তারও সেন্টারে যেটা আছে সেটা হচ্ছে রিয়েল, সেই হচ্ছে শূন্যতা, সেটা হচ্ছে তানহা। তাতে আপনি যাই দেবেন সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। একটা ঘড়ি পছন্দ হলো আমার, বন্ধুর হাতে দেখলাম খুব সুন্দর, খুব ভালো, অ্যাট্রাকটিভ, আমার মনে হলো যে আমিও ঘড়িটা কিনবো, আমি কিনলাম, তবে 2 দিন 4 দিন 5 দিন আর ভালো লাগছে না, আর অতটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। কারণ কি, সে যে রিয়েল, তার মধ্যে ওটা ভ্যানিশ হয়ে গেছে, তার মধ্যে ওটা হারিয়ে গেছে। আর কারণ সেটাকে পূরণ করা সম্ভব না। আপনি যত জিনিসই সেখানে দেবেন, আপনি সেক্সুয়াল প্লেজার নিয়ে নিন, টাকা পয়সা নিয়ে নিন, অনেক জামা কাপড় নিয়ে নিন, অনেক সম্মান, রেপুটেশন, অনেক জ্ঞান, বিরাট অমুক থিসিস লেখা হয়েছে, ঠিক আছে, আপনি 10টা ফ্ল্যাট কিনে নিন, বাড়ি কিনে নিন, তারপরেও সেই রিয়েলটা থাকবে। রিয়েল ইজ দ্য আলটিমেট ট্রুথ, ইট ইজ দ্য কনস্ট্যান্ট, দ্য পেইন অ্যাজ ইটস ওন, সাফারিং অ্যাজ ইটস ওন, মানে কষ্ট সে তার নিজের অস্তিত্ব, কোনো কারণ ছাড়াই। আমরা সেই রিয়েলকে যতই পূরণ করার চেষ্টা করি না কেন, কখনোই আমরা সেটা করতে পারবো না। যত জিনিসই আমরা তার মধ্যে দিতে থাকবো, যত জিনিসই আমরা সেখানে পুট করতে থাকবো, সেটা সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, সবকিছু মিলিয়ে যাবে। নাও আমরা এই রিয়েলের থেকে সবসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা ভাবি যে আমরা কিছু একটা জিনিস করে নিয়ে, কিছু একটা জিনিস পেয়ে গিয়ে হয়তো আমরা ভালো থাকতে পারবো, কিন্তু এমনটা সম্ভব নয়। উই হ্যাভ টু রিটার্ন টু দিস রিয়েল।
আমাদেরকে এই রিয়েলের মধ্যে চোখ মেলে তাকানো শিখতে হবে, গেইজিং অ্যাট দ্য রিয়েল, গেইজিং অ্যাট দ্য অ্যাবিস। অ্যাবিস মানে হচ্ছে একটা জায়গা, একটা ফাঁকা, একটা কুয়োর মতো, যার মধ্যে অসীম অন্ধকার, যেটাকে দেখলে হয়তো ভয় লাগে, আতঙ্ক হয়। সেই যে অসীম অন্ধকার, সেটাকে ভয় পাওয়ার কিছু নেই। যা কিছু আমরা জানি না, যা কিছু আমাদের অজানা, একটা নতুন মানুষ, একটা নতুন কালচার, একটা নতুন ধর্ম, একটা নতুন সমাজ, একটা নতুন সভ্যতা, যা কিছু আমাদের জানা, চেনা জানা ফ্যামিলিয়ারিটির বাইরে, যদি আমরা সেটাকে ভয় পেতে থাকি, তাহলে তো সব কিছুই ভয়, অসীম ভয়। পুরো ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড়, এত জটিল, এত কমপ্লেক্স, এত রকমের স্টার্স, প্ল্যানেটস, গ্যালাক্সিস, নেবুলাস, ওয়ার্ম হোলস, ব্ল্যাক হোলস অ্যান্ড বিগ বিগ জায়েন্টস থিং, তাদের মধ্যে এত জটিলতা যে তার সাপেক্ষে আমাদের অস্তিত্বটা ইনসিগনিফিক্যান্ট, যেন অস্তিত্ব প্রায় নেই। নাও সেই কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে কি করে? সেই 0-1-এর কম্বিনেশনে। যেমন আমরা একটা নতুন ক্রিয়েশন করলাম লাস্ট সেঞ্চুরিতে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স হচ্ছে কি, ওই যে ইয়েস নো, যে ফার্স্ট এলিমেন্ট, দুটো ফার্স্ট জিনিস ক্রিয়েট করা। ফার্স্ট হচ্ছে কি 0, ঠিক আছে? এটা আমরা অন্য ভিডিওতে আরো একটু ডিটেলসে জানবো যে ফার্স্ট ক্রিয়েশন কি করে হয়, মানে প্রথম গড যদি থেকে থাকে তাহলে সে প্রথম ক্রিয়েশন কি করে হলো, বিগ ব্যাং হওয়া, এটার মানে কি, ঠিক আছে? ফার্স্ট ক্রিয়েশন, অন্টোলজি, মানে হোয়াট এক্সিস্ট, কোন জিনিসটা সেটা যেটার অস্তিত্ব আছে। কেউ হয়তো ভূতে বিশ্বাস করে, কেউ ঈশ্বরে বিশ্বাস করে, কেউ হয়তো ভূত, ঈশ্বর আর হচ্ছে আরও মানে বিভিন্ন প্রেতাত্মাতে বিশ্বাস করে, ঠিক আছে? তাহলে তার কাছে কি, তার অন্টোলজির মধ্যে এটা এক্সিস্ট করে, তার অন্টোলজির লিস্ট এটা। যদি কেউ ভাবে যে না, ভূত তার কোনো অস্তিত্ব নেই, শুধু ঈশ্বরের অস্তিত্ব আছে আর আর কিছুর অস্তিত্ব নেই, তাহলে তার অন্টোলজিতে শুধু ওটা এক্সিস্ট করে। কেউ ভাবে না, গড, ভূত এসব কিছু নেই, পার্টিকেলস, অ্যাটমস অ্যান্ড ওয়েভস এক্সিস্ট করে, তাহলে তার অন্টোলজি হচ্ছে কি, পার্টিকেলস, অ্যাটমস, ওয়েভস, এগুলো। এরকম অন্টোলজি মানে হচ্ছে কি, কি এক্সিস্ট করে। তাহলে প্রথম যখন ক্রিয়েশন হলো, প্রথম যখন সৃষ্টি হলো, তখন প্রথম এক্সিস্টেন্স এলো, সেই অস্তিত্ব, সেই ফার্স্ট ক্রিয়েশন কি করে হলো, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা এই 4টে যে ডাইমেনশন আজকে জানলাম, এটার উপরে বেস করে আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানবো এই ফার্স্ট ক্রিয়েশন কি করে হলো, আর সেই সমস্ত ক্রিয়েশনে হিউম্যান বিইং, মানুষের অবস্থানটা কোথায়, সে কোথায় দাঁড়িয়ে আছে, সেই ক্রিয়েশনের কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। একটা যদি বিরাট বড় একটা ফাঁকা ম্যাপের মতো হয়, ম্যাপের কোন অবস্থানে সে আছে, সেটা আমরা আরও ডিটেলসে অন্য ভিডিওতে জানবো। আজকে অতটা টাইম নেই, আজকে আমরা শুধুমাত্র এইটুকু বুঝছি যে এই রিয়েল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো পূরণ করা যায় না এবং এটা আমাদের মধ্যে এক্সিস্ট করে। আমাদেরকে তার দিকে তাকিয়ে থাকা শিখতে হবে, তার সাথে স্টে করা শিখতে হবে। তার মধ্যে যত জিনিস দিতে থাকবো, তত সে কনজিউম করে, সে শুষে নেবে জিনিসটা, এবং আমাদেরকে বারবার আরও দেওয়ার ইচ্ছা হবে তার প্রতি, আরও জিনিস আমরা তার মধ্যে দিতে থাকবো। তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি আছে? টু স্টে উইথ দ্যাট। আপনার বোর্ডম ফিল হচ্ছে, খুব বিরক্তি লাগছে, ভালো লাগছে না, সাথে সাথে একটু আইসক্রিম খেয়ে নিলাম, একটু নেটফ্লিক্স দেখে নিলাম, বা বন্ধুকে ফোন করলাম, বা অন্য কিছু করলাম। এই যে কিছু অ্যাক্টিভিটি করছেন আপনি, সেটা না করে জাস্ট ওই বোর্ডামে চুপচাপ থাকুন। অনেক কিছু ফ্যান্টাসি ক্রিয়েট করছেন, সেটা না করে ওই মুহূর্তে ওই বোর্ডামটার মধ্যে থাকুন, স্টে করুন, ওটাকে দেখুন, লুকিং অ্যাট দ্যাট রিয়েল। রিয়েলের যে সিমটমটা একটা প্রকাশ হচ্ছে, সেটিকে দেখা, তার সাথে স্টে করা। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে ভয় পাওয়ার কিছু নেই। ওই রিয়েলের ওপরেই এক্সিস্টেন্সটা কনস্টিটিউট হচ্ছে। রিয়েলের থেকে একটা একটা করে ধাপ গিয়ে গিয়ে কমপ্লেক্স আর জটিলতা তৈরি হচ্ছে। সেই জটিলতা থেকে কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তারপরে আপনার মন এলো, আপনি এলেন, আপনার সত্তা এলো। তো রিয়েল থেকে পালিয়ে যাওয়া নয়, বরঞ্চ রিয়েলের অভিমুখে দেখা শিখতে হবে। যখন আপনি সেটা শিখে যাবেন, তখন আপনি কি শিখতে পারবেন? তখন আপনি ক্রিয়েশন শিখতে পারবেন। ক্রিয়েশন অর্থাৎ কোনো কিছু কি করে ক্রিয়েট করতে হয়, কোনো কিছু কি করে সৃষ্টি করতে হয়, একটা ক্রিয়েটিভিটি, এমন একটা ক্রিয়েটিভিটি, এমন একটা জিনিস সৃষ্টি করা যেটা আপনি আগে করেননি। যে কোনো জিনিস হতে পারে, একটা নতুন বিজনেস প্ল্যান হতে পারে, একটা নতুন রিলেশন হতে পারে, সম্পর্ক হতে পারে অন্য মানুষের সাথে, কোনো একটা সামাজিক ধারণা হতে পারে, কমিউনিজম বা লেনিনিজম, অথবা ক্যাপিটালিজম, বা হচ্ছে নন ভায়োলেন্স, গান্ধীজির একটা নতুন একটা ক্রিয়েশন। সেটা কোথা থেকে সম্ভব হবে? সেই রিয়েলের মধ্যে যখন আপনি দেখতে শিখবেন, তখন আপনার মাথায় তখন সেরকম একটা ইনসাইড আসবে, একটা আইডিয়া, একটা নতুন ক্রিয়েশন, একটা নতুন একটা অস্তিত্ব, একটা ক্রিয়েটিভিটি। সেটাকে আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। যেমন টুলস, অবজেক্টিভ টুলস, আমরা যা কিছু ব্যবহার করি, উই আর সারাউন্ডেড বাই টুলস। এই সমস্ত টুলস আর দ্য আইডিয়াস। অর্থাৎ প্রথমে একটা ওই রিয়েলের থেকে সৃষ্টি হয়েছে একটা আইডিয়া, যেটা রিয়েলকে নেগেট করে,
এটা রিয়েলের উল্টো, তার বিপরীত। রিয়েল নিজেই নিজেকে মুছে ফেলতে চেষ্টা করছে, কিন্তু কনস্ট্যান্টলি করার চেষ্টা করছে, কিন্তু সে পাচ্ছে না। এবং সেই মুছে ফেলার মধ্যে তার যে বিরুদ্ধ ভাবটা, সেটা থেকে তৈরি হচ্ছে কি একটা কোনো থট, একটা চিন্তা, একটা আবেগ, একটা অনুভূতি, একটা অল্টার ডাইমেনশন, একটা অন্য সত্তা, একটা এক্সটেরিয়র, একটা আলাদা, একটা অন্য জিনিস। যেমন আমাদের সত্তার মধ্যে আবেগ আসছে এবং বাইরে থেকে একটা জিনিস আসছে, বা অন্য জিনিস, একটা আলাদা। ঠিক তেমন রিয়েলের একটা আলাদা সত্তা দরকার টু রেকগনাইজ দ্য রিয়েল। যেমন আমরা ঘুমের মধ্যে থাকলে আমরা জানতে পারি না যে আমরা ঘুমের মধ্যে আছি, ঘুমিয়ে পড়েছি। যখন আমরা জেগে যাই তখনই আমরা জানতে পারি যে এতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম। ঠিক তেমন রিয়েল নিজের অস্তিত্বটাকে তখনই ডিফাইন করতে পারবে যখন সে নিজেকে নিজে মুছে ফেলার চেষ্টা করবে। অনবরত রিয়েল নিজেকে নিজে মুছে ফেলার চেষ্টা করছে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে ওই সমস্ত জিনিসগুলো, নতুন নতুন সৃষ্টি হচ্ছে। তার একটা বিপরীত, একটা উল্টো, যেটা হচ্ছে কি সাবজেক্টিভিটি, যেটা হচ্ছে আমাদের মন, চেতনা যেটা চলছে। সেখান থেকে হচ্ছে অবজেক্টিভিটি, বস্তু বা জিনিসপত্র, ক্রিয়েশন, ঠিক আছে, অপোজিশনের থ্রুতে। এবং তারপরে আরও অনেক কমপ্লেক্স স্টেজ তৈরি হচ্ছে। যেমন কম্পিউটার সায়েন্সের যে পুরো জগৎটা, অ্যালগোরিদম যেটা, ঠিক আছে, সেটা প্রথমে 0 1, তারপর 0 1-এর কম্বিনেশন করে করে আরও অনেক জটিল জটিল জিনিস, তারপর আরও জটিল। এখন নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। তো যে ফার্স্ট ক্রিয়েশন, ওই যে পুরো কম্পিউটার সায়েন্সের যে ওয়ার্ল্ডটা, ঠিক আছে, যে পুরো জগৎটা একটা আলাদা একটা প্যারালাল রিয়েলিটির মতো। যেমন আমাদের রিয়েলিটি চলছে, তেমন একটা প্যারালাল রিয়েলিটি, ঠিক আছে। তো একটা সাইকিক রিয়েলিটি, একটা হচ্ছে মেটেরিয়াল অবজেক্টিভ ফেনোমেনাল রিয়েলিটি, আর একটা হচ্ছে কি ডিজিটাল রিয়েলিটি, ঠিক আছে। এই ডিজিটাল রিয়েলিটি এটা হচ্ছে কি হিউম্যান ইনভেনশন বা হিউম্যান ক্রিয়েশন। বাট প্রথম ক্রিয়েশনটা কীভাবে হয়েছিল? 0 থেকে, 0 and 1। সেই 0টা হচ্ছে কি রিয়েল। এই রিয়েল হচ্ছে একটা নাম, একটা শব্দ। এই শব্দটা কিন্তু রিয়েল নয়। যেটা অ্যাকচুয়াল রিয়েল সেটাকে নাম দেওয়া যায় না। যেটা অ্যাকচুয়াল 0 তার কোনো নাম নেই। এটা একটা খালি জিনিস। গাছ বা ট্রি, এটা একটা শব্দ। অ্যাকচুয়াল ট্রি আর এই যে শব্দ, দুটো কিন্তু আলাদা। ঠিক তেমনই রিয়েল, এই শব্দটা, এই যে কনসেপ্টটা, এই ধারণাটা, এই আইডিয়াটা, আর অ্যাকচুয়াল রিয়েলটা, সেটা কিন্তু আলাদা। এই দুটো আলাদা। যে নাম দিলাম আমরা রিয়েল, এই নাম, এই নেমিং, এটার মাধ্যমে হচ্ছে ফার্স্ট ক্রিয়েশন তৈরি হলো, প্রথম ক্রিয়েশন। ফার্স্ট, বাইবেলে এমন লেখা আছে, দেয়ার ওয়াজ নাথিং অ্যাট দ্য বিগিনিং দেয়ার ওয়াজ দ্য ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড। মানে একটা শব্দ সৃষ্টি হলো, একটা ক্রিয়েট, একটা নাম তৈরি হলো। যখন আপনি জন্ম হন তখন আপনার মধ্যে কি থাকে? মানে কিছুই না, কিন্তু দেয়ার ইজ এ নেম, একটা নাম দেওয়া হয় মানুষকে, যে ওর নাম হচ্ছে অমুক, এর নাম অমুক, ওর নাম তমুক, যা হোক, বা আমার নাম যেমন রুদ্র, একটা নাম। এই যে নাম দেওয়া হলো, দ্যাট নেম ইজ এক্সটেরিয়র টু দ্য সাবজেক্ট। অর্থাৎ যাকে নাম দেওয়া হচ্ছে সে হচ্ছে তার থেকে আলাদা, তার মধ্যেটা জোড়া হচ্ছে। ঠিক তেমনই রিয়েলের একটা আলাদা সত্তা আমাদের ভেতরে। সেই যে নামটা, সেই যে ইনস্টিংক্টিভ নেচারটা, সেই জিনিস যে বাইরে থেকে আসছে, বাট সেটা তারই অপোজিশন, তারই মানে বিরুদ্ধ ভাব থেকে তৈরি হচ্ছে। তেমন হচ্ছে সেই যে নামটা, অর্থাৎ অ্যাকচুয়াল শূন্য, যা কিছু খালি, সেই শূন্যতা, সেই যেটা হচ্ছে জেনরা এটাকে বলে কি শূন্যতা, বুদ্ধা তানহা, ঠিক আছে, ল্যাকানের থিওরিতে এটাকে বলা হয় রিয়েল। সেই যে রিয়েল, নাম আর অ্যাকচুয়াল রিয়েল দুটোর মধ্যে আলাদা। আপনাকে দেখতে হবে কি এই কনসেপ্টটা না, এই ধারণাটা না, এই নামটা না, বরঞ্চ সেই অ্যাকচুয়াল রিয়েল, সেটাকে আপনাকে দেখা শিখতে হবে। যখন আপনি সেটাকে দেখতে পাবেন তখন আপনার সেখান থেকে সৃষ্টি হবে, ক্রিয়েশন হবে। সেই ক্রিয়েশনটাকে আপনি মানে আপনি বাইরে নিয়ে আসতে পারবেন, আপনি সেটা জগতে নিয়ে আসতে পারবেন। সেই ক্রিয়েশনটাকে, যা কিছু আপনি ক্রিয়েশন করতে চান, আপনি নতুন একটা বাড়ি ক্রিয়েট করতে চান, একটা বিজনেস ক্রিয়েট করতে চান, নতুন একটা গল্প লিখতে চান, নতুন একটা সিনেমা ক্রিয়েট করতে চান, হোয়াট এভার, সমস্ত ক্রিয়েশন। তো রিয়েল হচ্ছে কি সেই চারটে যে ডাইমেনশন, তার সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। নাও তার মানে এটা নয় এই চারটে ডাইমেনশনে আলাদা আলাদা রুলস, আলাদা আলাদা ব্যাকরণগত নিয়ম। যেমন বাংলা ভাষার ব্যাকরণ আর ইংরাজি ভাষার ব্যাকরণের নিয়ম আলাদা, ঠিক তেমনই চারটে ডাইমেনশনের নিয়ম, রুলস আলাদা। এবং দিস আর লাইক সুপার ইম্পোজড, মানে ডাইমেনশনস আর ডিফারেন্ট, আলাদা আলাদা স্তরে কাজ করছে, একটা থেকে একটা আরেকটা জটিল হচ্ছে। প্রথম যে স্টেজ, যেটা হচ্ছে রিয়েল, যখন কিছুই নেই, শূন্য, খালি, তারপর কি তার একটা নাম দেওয়া হলো, এই যে শূন্য, ফার্স্ট ক্রিয়েশন হলো। এই ফার্স্ট ক্রিয়েশন, শূন্য
যে সিম্বলটা, সেটাই হচ্ছে কি ফার্স্ট ক্রিয়েশন। তারপর সেটাকে রিপিট করার মাধ্যমে, সেই একই জিনিস ওই নাম দেওয়ার মাধ্যমে আমরা আরেকটা জিনিস পাচ্ছি 1। ওকে, দেন এই 0 আর 1 এর কম্বিনেশন করে করে আমরা দেন উই আর গেটিং আদার থিংস, আরও অনেক জটিল জটিল জিনিস আমরা পাচ্ছি। তারপর কমপ্লেক্সিটি বাড়ছে, তারপর সেই কমপ্লেক্সিটি ইনফিনিটিউড, মানে অসীম, বারবার একই ঘটনা ঘটছে, বারবার একই সেই জিনিস রিপিটেশন, মানে একই জিনিসকে দুটো জিনিস যখন আমরা পেয়ে গেলাম তখন সেটা কম্বিনেশন করে করে আমরা আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসীম সংখ্যক জটিলতা তৈরি করতে পারবো। যেমন ঠিক কম্পিউটার সায়েন্সে এখন হচ্ছে, ঠিক যেভাবে আমাদের পুরো ইউনিভার্স, পুরো ক্রিয়েশনটা তৈরি হয়েছে। তো রিয়েল হচ্ছে কি সেই যে সেন্টার, সেই যে জায়গা যেখান থেকে ক্রিয়েশন হচ্ছে, যেখান থেকে আপনিও কিছু সেই ক্রিয়েশনে অংশগ্রহণ করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। তার উল্টো দিকে ছুটলে দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দ্য রিয়েল, দেয়ার ইজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ রিয়েল। রিয়েলকে ভয় পাওয়ার কিছু নেই। সেই শূন্যতা যেটাকে কখনোই আপনি পূরণ করতে পারবেন না, যেটাকে কখনোই যাই ইচ্ছা আপনার পূরণ হয়ে যাক, আপনার মানে ঐশ্বর্য রায়ের সাথে আপনার বিয়ে হয়ে গেলেও আপনার মনের সেই খামতিটা পূরণ হবে না, আপনি পুরো পৃথিবীর রাজা হয়ে গেলেও, সমস্ত টাকা পয়সা সোনায় মোড়া জিনিস চলে আসলেও আপনার সেই রিয়েলটা পূর্ণ হবে না। ওটা সবসময় ল্যাক বাই ইটস ওন, মানে সে তার নিজের চাহিদা সবসময়। যখন আমি চাইছি যে আমি একটা জিনিস এটা কিনবো, ঠিক আছে, একটা হার্ড ডিস্ক, আমার ইচ্ছা হলো আমি হার্ড ডিস্ক কিনবো, তাহলে রিয়েলের থেকে একটা প্রথমে তার অপোজিশন তৈরি হলো, তারপর এটা আমার ইচ্ছা হলো, তারপর আমি যখন এটা কিনলাম তার কিছুদিন পরে এটা মিলিয়ে যাবে, আর ভালো লাগবে না, আর কাজে লাগবে না, তারপর আবার সেই রিয়েল, তারপর আবার একটা অন্য কিছু ইচ্ছা হবে। এই যে ইচ্ছা হলো, এই যে অবজেক্ট আমি পেলাম, কিন্তু প্রথমবার আমার ইচ্ছা কেন হলো? আমি ভাবছি এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আমার সত্তাটাকে পূরণ করে দিতে পারে, আমাকে সেই রিয়েলটাকে ফুলফিল করে দেবে, সেটা গ্যাপটা মিলিয়ে যাবে। কিন্তু সেই অন্য জিনিসটা আমি যখন এটাকে পাচ্ছি তখন দেখছি তার মধ্যে নেই সেটা, এবং সেখান থেকে আবার রিটার্ন করে যাচ্ছে রিয়েল। অর্থাৎ রিয়েল নিজেকে নিজে আবিষ্কার করছে অন্য জিনিস, এই অপোজিশন, এই একটা জিনিস ক্রিয়েট করার মাধ্যমে, সেখান থেকে আবার এখানে ফিরে আসছে, আবার এটাকে ক্রিয়েট করছে, একটা ইচ্ছা, একটা চাহিদা। ওকে, সো এটা হচ্ছে কি সেই রিয়েলের পর হচ্ছে আনকনসিয়াস, তারপর সেখান থেকে আমরা আসছি কি অবজেক্টিভ সাবজেক্টিভ অ্যান্ড বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। ওকে, একটা হচ্ছে বোথ আর একটা হচ্ছে নাইদার। ওকে, তো আশা করি অনেক কিছু স্পষ্ট হলো, অনেক কিছু বোঝা গেল, কিন্তু অনেক কিছু একটু জটিল মনে হবে কারণ এটা অত্যন্ত বেশি অ্যাবস্ট্র্যাক্ট। ঠিক আছে, তো আপনাকে ধৈর্যের সাথে জিনিসগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে বুঝতে হবে, একটু হয়তো সময় লাগবে, বাট যদি আপনি ধৈর্য ভরে আমাদের প্রত্যেকটা ভিডিওসই এরকম ধরনেরই হয়, মানে আমরা অ্যাবস্ট্র্যাক্ট ভিডিওস তৈরি করি যেগুলো একদম গভীর ফিলোসফিক্যাল যে নলেজগুলো, একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো, সেগুলো নিয়ে আলোচনা করি। যখন আপনি সেই জিনিসগুলো দেখবেন, জানবেন, আস্তে আস্তে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন, স্পষ্ট হবে আপনার মাইন্ডে। এটা স্বাভাবিক, যখন আপনি প্রথমবার শুনছেন তখন একটু অকওয়ার্ড লাগা বা বুঝতে না পারা, এটা নর্মাল, এটা সবার সাথেই হয়। যখন আপনি বারবার শুনতে থাকবেন, দেখতে থাকবেন, তখন জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ছাড়িয়ে যাবে। ঠিক আছে, এবং আমি চেষ্টা করছি বাংলা ভাষাতে বলার, কিন্তু ওটাকে অনেক সহজ করে, যত সহজ করে, কিন্তু তার সিরিয়াসনেস থেকে না কমিয়ে, সেই একই রকম, সেই তার অ্যাকচুয়াল মানেটা যেন কমে না যায়, সেটাকে মাথায় রেখে আমি জিনিসটাকে অনেক সহজ করে, ইজি করে বলার চেষ্টা করছি। ওকে, তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এতক্ষণ দেখছেন তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা, আর কোন পয়েন্টটা বা কোন বিষয়টা আপনার সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হলো। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।